নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজকে সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। মাসুদ কামালকে দিয়ে শুরু করি। আজকে ঘূর্ণিঝড় রিমাল অলরেডি প্রাথমিক ভাগটা আঘাত হেনেছে এবং রাত 10টা নাগাদ হয়তো কেন্দ্র আঘাত হানতে পারে, এবং প্রস্তুতি নিয়ে যদি আপনার কাছ থেকে শুনি যে প্রস্তুতি ব্যাপক, কিন্তু সাধারণ মানুষের ওই যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগ্রহটা খুব কম, যেতে চান না তারা, এটা কেন? এটা আগে ছিল, বুঝছেন, আগে ছিল, এখন মনে হয় অতটা নাই। এখন মানুষ আসলে খুব কেয়ারফুল হয়ে গেছে। আপনি দেখেন সর্বশেষ যে আপনার উপকূলে একটা ঝড় ছিল, নামটা ভুলে গেছেন, ওই ওই একটাতে ছাড়া এমনি কিন্তু আপনার খুব বেশি যে এই সমস্ত ঝড়ে লোকজন মারা যাচ্ছে তা কিন্তু না। যে ঝড়ে আপনার বাড়িঘর উড়ে যাচ্ছে সেগুলোতে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ কিন্তু এখন অনেক সচেতন ভাই। আগে যেটা ছিল আমরা অনেক আগে শুনেছি, ওরকম নাই এখন। আমার মনে হয় দেখবেন আপনি, এটাতেও হয়তো কিছু ঘর বাড়ি নষ্ট হবে, প্রাণহানি খুব বেশি একটা হবে না। আর সরকারের দিক থেকেও আমি দেখতেছি যে প্রচুর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দ্রুত তারা জানাতে পারছে, অ্যাকুরেসিটা আছে পূর্বাভাসে। এগুলো আমার মনে হয় যে খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হবে না, যদিও এটা প্রবল। কিন্তু অন্য সময় প্রস্তুতি না থাকলে হয়তো আরো বেশি ক্ষতি হতো। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে মালের কিছুটা ক্ষতি হতে পারে, জানের ক্ষতি হয়তো ততটা হবে না। কারণ মানুষকে অলরেডি সরানো শুরু হয়েছে এবং সরকার এবং বিভিন্ন প্রশাসনের সবাই, আমার যদ্দূর আমি খবর পেয়েছি, তারা খুবই তৎপরতার সঙ্গে কাজ করছে। মানুষকে বলা হচ্ছে, প্রতিমন্ত্রী আজকে নিজেও বললেন যে আসলে বলা হচ্ছে, তারপর অনেকে যেতে চায় না, জিনিসপত্র রেখে, পশু, যাদের গৃহপালিত পশু আছে তাদেরকে রেখে যেতে চায় না। তার মধ্যে আবার ধরেন এই যে 10 নম্বর মহা বিপদ সম্পদ দেখতে গিয়ে কিন্তু ওই পানির তোরে একজন মরেছে। এই আগ্রহটা বাঙালির কবে কমবে যে 10 নম্বর বিপদ আছে? এরকম কিছু আছে, অনেক সময় এটা হয়, কিন্তু আমাদের দেশে এরকম এরকম আমরা আগেও শুনেছি যে ওই মনে করেন কেউ চলে গেল, অনেকে মনে করে কি অনেক কিছু হবে কিন্তু আমার কিছু হবে না। এই একটা মানসিকতা কিন্তু আমাদের সব মানুষের মধ্যে আছে। তারা হয়তো ভাবে যে আমার গরুটা আছে এখানে, সেটা যদি মরে যায়, একটা গরু তো অনেক মূল্য এখন এই সমস্ত মানুষের কাছে। তো তারা হয়তো সেটা শেষ চেষ্টা করার জন্য অনেকে থাকে। কিন্তু তারপরেও না, আমি দেখেছি গত কয়েকটা দেখেছি যে না, মানুষ মোটামুটি কেয়ারফুল। তো তারপরেও এদের মধ্যে সচেতনতা আনতে হবে, নিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে, সরকারের দিক থেকেও সচেতন হতে হবে, যাতে নাকি এরকম চলে গেলে পরে যেন তার জিনিসপত্র যেন ঠিক থাকে। কারণ সরকার তো আর মালামাল নিয়ে সরতে দেয় না, খালি যান নিয়ে আপনি সরেন, তাই না? যে এই দিকটা সরকার যদি গ্যারান্টি দিতে পারে এবং সেই ধরনের ব্যবস্থা নিতে পারে তাহলে হয়তো হবে। কিন্তু ওইখানেও প্রবলেম আছে। প্রবলেমটা কি? আপনি ওটাকে পাড়া দিবেন কি দিয়া? ওই কোনো মানুষই তো পাড়া দিতে হবে, সেই মানুষটার জীবনের দাম আছে না? এগুলি কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম তো আছে। তারপরেও আমি আশাবাদী, আমি যতটুকু খবর পেয়েছি আর কি, যে আশাবাদী যে অর্থটা হয়তো জানের ক্ষতিটা কম হবে আমার ধারণা। আমরা অবশ্যই আশাবাদী থাকতে চাই, কারণ মানুষের জানের ক্ষতি হোক সেটা আমরা কেউই চাইবো না। জয় মামুন, সে জায়গাটায় ওই যেটা বারবার বললাম, যে এখন কি এরকম যে মানুষের মধ্যে সচেতনতা আছে এবং মোবাইল হাতে হাতে বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা খবরটা পেয়ে যায়। আগের মতো সে ভয়াবহ অবস্থাটা নাই, খবরই পেল না। কিন্তু ওই যে বিগত বেশ কয়েকটা ঘূর্ণিঝড়ে প্রচুর প্রস্তুতি, মানুষকে নিয়ে আসা হলো আশ্রয় কেন্দ্রে, কিছুই হলো না। সেটাও কি একটা কাজ করে কিনা যে না কিছু হবে না? আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু অনেকের চেয়ে বেশি, কারণ আমার বাড়িটা যেখানে, আমার গ্রামের বাড়ি একদম সমুদ্রের উপকূলে, বরগুনা পটুয়াখালী জেলার সম্মিলন কি বলে সংযোগস্থলে। এবং আমি অনেক ঘূর্ণিঝড় দেখেছি ছোটবেলার থেকে, এবং এখন পর্যন্ত প্রতিবার যখনই ঘূর্ণিঝড় হয় আমাদের কিছু না কিছু ক্ষতি হয়। যেমন এই মুহূর্তে যখন আমরা রেমাল নিয়ে কথা বলছি, ক্ষয়ক্ষতি হবে না। আমাদের বাড়িতে আমার ছোট ভাই একটা মাছের ঘের চালায়, এবং বিরাট বড় মাছের ঘের, সেখানে তার কয়েক লক্ষ টাকার বিনিয়োগ। একটু আগেই খবর পেলাম যে সেই মাছের ঘেরটি পানির তোরে ভেঙে গেছে, এবং সে কিন্তু ওটাই তার জীবিকা, আমার আপন ভাই। এবং তার কিন্তু সে কিন্তু মোটামুটি সর্বশান্ত। এখন এই হচ্ছে বাস্তবতা, যে হ্যাঁ, আগের চাইতে প্রাণহানির পরিমাণ কমেছে, প্রাণহানির সংখ্যা কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। কিন্তু সিডর এবং আইলার পরে
অনেকগুলো ঘূর্ণিঝড় এসছে, কিন্তু কোনোটাতেই সেরকম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। মানুষ প্রস্তুতি নিয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে, কিন্তু দেখা গেল সামান্য কিছু ঝড় বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, ওইরকম জলোচ্ছ্বাসও হয়নি, ওইরকম প্রবল স্রোত হয়নি। ফলে মানুষের ভিতরে এক ধরনের এবারও কিছু হবে না, এবারও কিছু হবে না, এরকম একটা ভাব ছিল। কিন্তু এবারের ঘূর্ণিঝড় রেমাল বা রিমাল, আমি জানি না প্রপার উচ্চারণটা কি, রিমালের ভয়াবহতাটা একটু বেশি, মানে সিডর আইলার কাছাকাছি ভয়াবহতা নিয়ে এবার এদিকে আসছে। এবং এখন পর্যন্ত আমার যেহেতু ওইদিকে নিজের বাড়ি এবং আত্মীয় স্বজন বেশিরভাগই ওইদিকের, সেই কারণে আমি প্রতিনিয়তই খবর পাচ্ছি, এবং খবর পাওয়ার ক্ষেত্রেও সংকট। বিদ্যুৎ নেই সারাদিন ধরে, মানুষ মোবাইলে চার্জ দিতে পারছে না, টেলিভিশনের খবর দেখতে পারছে না, যোগাযোগ এক ধরনের বিচ্ছিন্ন বলতে গেলে। ফলে সংকট কিন্তু আছে, সংকট যে নেই তা না। সরকারের তরফ থেকে নানা রকম চেষ্টা আছে, কিন্তু ওই যে বললাম শুরুতে যে মানুষের মনে হয়েছিল যে এবারও কিছু একটা হবে না, কিন্তু তারপরেও মূল কথা হচ্ছে যে প্রাণহানির পরিমাণ কমেছে এবং আরো কমবে, কিন্তু সম্পদহানি কিন্তু কমবে না। এবং এবারের ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা আমি দেখতে পাচ্ছি, মধ্যরাত নাগাদ যদি এই প্রেডিকশন ঠিক থাকে, তাহলে প্রচুর ঘরবাড়ি ভেঙে যাবে, প্রচুর গাছপালা ভেঙে যাবে, এবং প্রচুর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হবে, এবং নদীর ধারের যেসব নদীর বাইরে, বেড়িবাঁধ এলাকার বাইরে প্রচুর গ্রাম আছে, বাড়িঘর আছে, সেগুলো প্লাবিত হবে। এবং সেদিক থেকে একদম যে জলোচ্ছ্বাস বা কি বলে একদম যে প্রাণহানি হবে না সেরকম আশঙ্কাও আমার মনে হয় না। মানে সামান্য কিছু, অনেক আগের চাইতে অনেক কম, কিন্তু একটু প্রাণহানির কিছুটা আশঙ্কা আছে। কারণ মানুষের ভিতরে তো ওই প্রবণতাটা আসলে আছে যে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ঘরে থাকতে চায়। ওই যে একটা ছাগল থাকলে ছাগলটাকে রেখে সে যেতে চায় না, গরুটাকে রেখে সে যেতে চায় না, বা অনেক বৃদ্ধ মানুষ আছে যাদেরকে নিয়ে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। তো এইসব নানা কারণে মানুষ চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরে আঁকড়ে থাকার। এবং সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এবারের রেমালের ভয়াবহতাটা একটু একটু বেশি হবে আর কি, অন্যবারের ঘূর্ণিঝড়ের তুলনায়। কিন্তু আমাদের একটা জিনিস নিশ্চয়ই আপনারাও নিউজ করেছেন, আমরাও নিউজ করেছি, সিডর আইলার পরে যে বাঁধগুলো ছিল সেগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো না কোনো রকমের ধামাচাপা দেওয়া হয়েছে বলা হয়, সবসময় প্রায় সময়ই বলা হয়। সেই কাজগুলি কেন আমরা শক্ত করে করি না, যে এই জলোচ্ছ্বাস থেকে? এই কথা বলতে গেলে আসলে অন্য অনেক কথা বলতে হয়, কারণ বাংলাদেশে যত ধরনের কাজ হয় সব ধরনের কাজই ধামাচাপা দেওয়া হয়। মানুষকে দেখানো হচ্ছে যে বিরাট একটা কাজ হচ্ছে, বিরাট বাঁধ হচ্ছে, বিরাট ব্রিজ হচ্ছে, বিরাট কালভার্ট হচ্ছে। হ্যাঁ, একদম মেগা প্রকল্প যেগুলি, মানে বঙ্গবন্ধু সেতু, কি বলে, আমি দুঃখিত, পদ্মা সেতু বা মেট্রো রেল, এগুলি যেগুলি একদম সরকার প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়, সেগুলির বাইরে গ্রামগঞ্জে উন্নয়নের নামে যেসব কর্মকাণ্ড হচ্ছে সেগুলো সবই জোড়াতালি দেওয়া এবং একটা একটা ফাঁকি ঝুঁকির কাজ। এবং আপনার মনে আছে যে হাজার হাজার ব্রিজ বাংলাদেশে তৈরি করে রাখা হয়েছে যাতে কোনো সংযোগ সড়ক নেই, মানুষের কোনো উপকার হয় না। এগুলি হয় লোকাল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, এমপি বা অন্য যারা ক্ষমতাসীন আছেন তাদের টাকা পয়সা লুটপাটের একটা কাহিনী করার জন্য এই উন্নয়ন কর্মকাণ্ড দেখানো হয়। এবং বাঁধের ক্ষেত্রে শুধু এইখানে না, সিলেটের অঞ্চলের সেই সুনামগঞ্জের বাঁধে যান, হাওরের বাঁধে যান, দক্ষিণাঞ্চলের সিডরের ক্ষতিগ্রস্ত বাঁধে যান, সাতক্ষীরার আইলার ক্ষতিগ্রস্ত বাঁধে যান, সব জায়গায় এক অবস্থা। এবং এখনো পর্যন্ত তো সেই আইলার ক্ষতিগ্রস্ত মানুষের সেই লবণাক্ততার সমস্যা দূর হয়নি। এবং এগুলির ব্যাপারে যেটা হয় যে এক ধরনের উদাসীনতা আমরা লক্ষ্য করি, এবং এই ঘূর্ণিঝড়টা কালকে পরশুদিন কেটে যাবে, তারপরে অন্য খবর নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব, এগুলির ফলো আপও থাকবে না, এবং সরকার বা অন্য যারা আছে তারাও মনে করবে আচ্ছা ঠিক আছে গেল, তারপরে আবার 6 মাস পরে, 1 বছর পরে আরেকটা অন্য ইস্যু চলে আসবে বড়, তখন এগুলি আমরা ভুলে যাব। মূল কথা হচ্ছে যে স্থানীয়ভাবে মানুষের সাহায্য করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের দেশে একদমই মানে করা হয় না। ওই জাতীয় পর্যায়ের মেগা প্রকল্প বা ইত্যাদি বড় বড় যেগুলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজে অথবা সরকারের শীর্ষ পর্যায় থেকে নেতৃত্ব যারা আছেন তারা দেখাশোনা করেন, সেগুলির ক্ষেত্রে এই অভিযোগ হয়তো খাটবে না। কিন্তু অন্যান্য গ্রামগঞ্জের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো থাকা দরকার সেগুলোর মান খুবই খারাপ। জি, আমি এই জায়গাটা একটু মাসুদ কামালের কাছ থেকে মন্তব্য নিতে চাই যে এই অবস্থাটা কেন, মানে কেন হয়, এবং সবকিছুকে কি প্রধানমন্ত্রীকে মানে একদম দৃষ্টি দিয়ে রাখতে হবে, হাতের মধ্যে রাখতে হবে, তাহলে ভালো মতো কাজ হবে? এখানে যেটা হয়েছে কি, মানে কোনো সিস্টেম আসলে গড়ে ওঠে, এই সিস্টেম গড়ে না ওঠার কারণে এগুলি আসলে হয় বলে আমার ধারণা। এবং লুটপাট করার মানসিকতা তো সকল স্তরে আছে, কিন্তু সেই মানুষের যেহেতু সিস্টেম গড়ে ওঠেনি, দেখভালের ব্যাপার নাই, মনিটরিং করা হয় না ঠিকঠাক মতো, এবং যাদেরকে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয় তারাও সেখান থেকে কিছু টুপাইস কামানোর চেষ্টা করেন। এটা হলো টোটালটাই হলো যেন একটা মানসিকতার ব্যাপার। এই মানসিকতাটা আমাদের একটু মানে আমার নষ্ট হয়ে গেছে। এবং আসলে দেখেন মানে মামুন যে কথাগুলি বলেন ওনারা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে, এটা শোনার পরে কিন্তু আমি একটু আতঙ্ক অনুভব করছি যে তাহলে এই মানে এটা শেষ হয়ে চলে যাওয়ার পর
পরবর্তীতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে যদি ক্ষয়ক্ষতি হয় সেগুলো পুনর্বাসনের জন্য সরকারের কি ভূমিকা থাকবে। হ্যাঁ, এগুলো আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেটা, মানে তাদেরকে তো আপনি সরাবেন আর তো কিছু করতে পারবেন, ঝড় তো আর থামাতে পারবেন না। কিন্তু ঝড়টা চলে যাওয়ার পর মানুষের যে ক্ষয়ক্ষতিটা হবে, ধরেন একজন লোকের একটা গরু চলে গেল, একটা গরু মরে গেল অথবা একটা ছাগল মরে গেল, যাই যাক, সেটাও কিন্তু একটা ক্ষতি। এখন সেই ক্ষতিটা সে পূরণ করবে কিভাবে? সেই পূরণের জন্য তো সরকার একটা সাহায্য করতে পারে। জি জি এটা তো এমন বড় কিছু না যে মানে করাই যাবে না। সরকারের তো অনেক বড় বড় প্রজেক্ট আছে। জি আমি মনে করি এগুলো কিন্তু এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার একটা উদ্যোগ যদি নেয়, তাহলে কিন্তু ওই লোকগুলোর তারপরেও কষ্ট হবে, কিন্তু জি কষ্ট হয়তো নয় কিছুটা হয়তো সহজে। হবেই। নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দুজনকে আবারও স্বাগত। মাসুদ কামাল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যার পরেই বলেছেন কোটালপাড়ার নেতাদের সঙ্গে আলোচনায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্রিটেনের সরকারের কাছে আবেদন করা হবে। আবেদন করতে একটু বেশি সময় নেওয়া হলো না? এতদিন করা হলো না কেন? দেখেন, আমরা তো দেশের বাইরে যারা আছেন আর কি, আমাদের এরকম অনেক আসামি আছেন যারা নাকি, এবং বঙ্গবন্ধুর খুনিও তো আছেন দেশের বাইরে, তাদেরকে আনার জন্য নানা ধরনের প্রচেষ্টা তো চলছেই। আর এটা উনি তো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তো এগুলি আসলে হয়েছে কি, আমি মনে করি যে আইনের তো একটা গতি আছে না, আইনের মতোই চলতে দেওয়া উচিত। এবং যারা নাকি আইনকে অনেকটা তোয়াক্কা না করে পালিয়ে থাকবেন অথবা বাইরে থাকবেন, তাদেরকেও আইনের মুখোমুখি হওয়ার সৎসাহসটা থাকা উচিত। এবং সরকার যদি চেষ্টা করে, আমি এতে তো কোনো মানে দেখি না, অস্বাভাবিকতা দেখি না। সরকার অবশ্যই যেহেতু সরকারের এই আদালত তো সরকারের একটা পার্ট, তাই না, এই যে এই রাষ্ট্রেরই একটা পার্ট। তো আদালতের রায়টাকে বাস্তবায়নের জন্য তারা এটা বলতেই পারে। কিন্তু আবার একই সঙ্গে দেখলাম, আপনাদের নিউজেই দেখলাম যে বিএনপিরা বলতেছে যে মানে জিয়া পরিবারের কথা বলা হচ্ছে। তো এখানে আমার কাছে কিন্তু ওই জায়গাটা একটু আমি অন্যভাবে দেখি এরকম। দেখেন, একটা দেশের মানে আপনাকে সামগ্রিক ভাবে কিন্তু চিন্তা করতে হবে যে সুনির্দিষ্ট কোনো একটা পরিবারের জন্য তো দেশ চলতে পারবে না, তাই না? আমরা অবিচার যদি হয়, অনিয়ম যদি হয়, প্রত্যেকটা একটা রিকশাওয়ালার জন্য যদি অনিয়ম হয়, সেই অনিয়মটা অনিয়ম না, আর আমার সঙ্গে অনিয়ম হলে অনিয়ম হয়ে গেল, বিষয়টা এইভাবে বিবেচনা করলে না আসলে আর গণতন্ত্রটা থাকে না। সমস্ত অনিয়মের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন, সমস্ত অবিচারের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন। আপনি যদি মনে করেন যে এই খালেদা জিয়া অথবা তারেক রহমান এদের বিরুদ্ধে অনিয়ম হচ্ছে, আপনি তাদের আন্দোলন করেন। কিন্তু তাই বলে একটা নির্দিষ্ট পরিবারকে রক্ষা করার জন্য আমার রাজনীতি পরিচালিত হবে, আমি কিন্তু এটা রাজনৈতিক দলগুলোর একটা মানে দৈন্য বিষয় বলে মনে করি। এটা সব জায়গায় কিন্তু আমি এটা ঠিক না। আসলে পরিবারতন্ত্র তো হওয়া উচিত না। কাজে সামগ্রিকভাবে আমি মনে করি যে সকল, কেবল তারেক রহমানই কেন, সকল যারা নাকি সাজাপ্রাপ্ত আসামি সবাইকে দেশে আনার জন্য একটা চেষ্টা থাকতে পারে। তবে তারেক রহমানের ব্যাপারটা আমি এটা নিয়ে আরেকটু বলি। যে মামলায় তারেক রহমানকে এই সাজাটা দেওয়া হয়েছে, যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, যেটা দেখেন, আমি মনে করি আমাদের দেশের রাজনীতিতে এখন যে বিভক্তিটা আছে না, মানে আমরা বলি যে একটা দলের মধ্যে আরেকটা দলকে নিঃশেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার একটা রাজনীতি কিন্তু চলছে দেশে বর্তমানে। এটা বিএনপির মধ্যেও আছে, আওয়ামী লীগের মধ্যে। বিএনপি সুযোগ পাচ্ছে না বলে দেখাতে পাচ্ছে না, আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে বলে দেখাতে পাচ্ছে। এই যে রাজনীতিটা, এটা খুব খারাপ রাজনীতি। এই রাজনীতির শুরু কিন্তু ওই 21শে আগস্ট দিয়া। আপনি পৃথিবীতে যত জায়গায় বলেন ভাই এটা হয় না, আপনি ভাবেন তো 50,000 লোক এক জায়গায় জড়ো হয়ে আছে, তার মাঝখানে তো আপনি ঢিল ছুটতেও ভয় পাবেন, যেটা কান্নাকার গায়ে যায় লাগে। আর সেখানে আপনি গ্রেনেড ছুঁড়ে মারলেন। যেই মারুক, বিএনপি হয়তো বলবো আমি মারি নাই, যেই মারুক, যে মেরেছে তাকে কি বিচারের আওতায় আনার চেষ্টা করা হয়েছে? তারপরেও তো বিএনপি আরো 2 বছর ছিল ক্ষমতায়, আমার কি চেষ্টা হয়েছে? জজ মেয়েকে এনে খাড়া করেছেন। ভাই আপনি যত কিছুই বলেন, এই বর্তমান সরকারের অনেক সমস্যা আছে, অনেক কিছু নিয়ে আমি সারাদিন সমালোচনা করতে রাজি আছি, কিন্তু সারাদিনের এই সমালোচনা কিন্তু 2004-এর 21শে আগস্টের ঘটনাকে জাস্টিফাই করে না। জি, একদম কোনোভাবেই করে না। এইটা বানা যায় না। আমি মনে করি আমাদের দেশে বর্তমানে যে মানে আপনার যে বিভেদের রাজনীতি চলছে, তার সূত্রপাত কিন্তু আসলে ওইখান থেকে।
জি, এবং এটা ভয়ঙ্কর একটা কাজ হয়েছে। একদম জয় মামুন সেই জায়গাটা, হ্যাঁ, যেটা মাসুদ কামাল বললেন এটা কিন্তু একদম পরিষ্কার। রাজনৈতিক মানে ওই সময় ক্ষমতাসীন দল হিসেবে তো তাদের বলা উচিত ছিল ঠিক আছে আমরা তদন্ত করছি বা কিছু, কিন্তু বলা হয়েছে শেখ হাসিনা নাকি পকেটে করে গ্রেনেড নিয়ে গেছে সেখানে হামলা করার জন্য। তো সেখানে এত বড় বিভক্তি তৈরি করে আবার একসঙ্গে চলা, একসাথে আলোচনা করা, এগুলো কিভাবে আশা করা যায়? মাসুদ কামাল যা বলেছেন তারপরে আসলে নতুন করে বলার কিছু নেই। আপনি যেটি বললেন পকেটে করে না, আমি টেলিফোন কনভারসেশনটি শুনেছি এবং আমরা দেশের মানুষ শুনেছে। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড নিয়ে গিয়েছিল এবং বিএনপি কে দোষারোপ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ইত্যাদি। তো এটির চেয়ে হাস্যকর, এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার কোনো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে হতে পারে না। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যদি 75-এর 15ই আগস্টের ঘটনা দেখি সেটি একটা অন্যরকম ঘটনা, একটি কিন্তু তার বাইরে এসে তারপরে এই 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্টের ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় কলঙ্কজনক ঘটনা। এবং তার চেয়ে বড় লজ্জাজনক হচ্ছে যে তখন যারা ক্ষমতায় ছিল, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত না, তাহলে তারা কেন এটির বিচারের ব্যবস্থা করলেন না, তদন্তের ব্যবস্থা করলেন না, আলামত ধ্বংস করলেন, মামলাটা মামলা নেওয়ার জন্য, মামলা দেবার জন্য তখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং এখনকার মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এই থানার থেকে সেই থানায়, এবং সেইগুলির ভিডিও তো এখনো আছে, টেলিভিশনে আমরা প্রচার করেছি, বা আরো তখন যেসব টেলিভিশন ছিল তারা তো দেখেছে সেগুলো। এই যে ঘটনা বলি, তাতে তো একদম একটা শিশুর পক্ষেও বোঝা সম্ভব যে এই ঘটনার সঙ্গে বিএনপির প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনো যোগাযোগ ছিল। যদি না থাকতো তাহলে তারা এইরকম আচরণ করতো না। ফলে আজকের বিভক্তির রাজনীতি সৃষ্টির জন্য যেই কথা মাসুদ কামাল বললেন, আমিও বলতে চাই যে আওয়ামী লীগের 101টা দোষ যদি থাকে, আওয়ামী লীগ তো একটা 21শে আগস্টের ঘটনা ঘটায়নি। তারেক রহমানকে তো, বা তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে তারা হয়তো কারাগারে নিয়েছে, কিন্তু কারাগারে নেওয়া তো অন্য জিনিস। বঙ্গবন্ধু তার জীবনের দীর্ঘ সময় কারাগারে ছিলেন, বেশিরভাগ সময় পৃথিবীর বহু বড় নেতা, নেলসন ম্যান্ডেলা কারাগারে থেকেই বিশ্ব নেতা হয়েছেন। কারাগারে থাকা তো কোনো অপরাধ না, কারাগারে নেওয়াও কোনো দোষের ঘটনা না। হতে পারে তার বিচারের পদ্ধতি নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু কারাগারে নেওয়া বা মামলা দেওয়া আর গ্রেনেড মেরে একটা দলের পুরো নেতৃত্বকে শেষ করে দেওয়া কি এক কথা হলো? এই দুইটা ঘটনাকে তো কোনোভাবে মিলানো সম্ভব না। আর তারা এখন কিনা তারা বলছে যে জিয়া পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সেই রকম ব্যাপক আন্দোলন করতে হবে। জিয়া পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার দরকার কি বাংলাদেশের মানুষের? বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ, সেখানে যদি একজন মানুষও কোথাও নির্যাতিত হয়, তার জন্য আপনি একটি রাজনৈতিক দল আপনি প্রতিবাদ করবেন। আমি মনে করি একজন মানুষও যদি কোথাও নির্যাতিত হন বা কোথাও তার অধিকার থেকে বঞ্চিত হন, সেটি নিয়ে আপনার আমার বা রাজনীতিবিদদের বা যারা মানবাধিকারের কথা বলে তার প্রতিবাদ করা উচিত। সেখানে জিয়া পরিবারের অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে আন্দোলন করতে হবে, মানে তা আবার বিএনপির মতো একটা দল। এটি খুবই হাস্যকর। এবং বিএনপি যে একটা আমি বলতে চাই দেউলিয়া দলে পরিণত হয়েছে, তাদের এই কথাবার্তায়, তাদের নেতাদের, এখনকার নেতাদের কথাবার্তায় এটা প্রমাণিত হয় যে তারা ধীরে ধীরে ওই যে ওবায়দুল কাদেরের মতো করে হয়তো বলতে পারবো না, কিন্তু আসলেই তারা একটা দেউলিয়া রাজনীতির অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে দণ্ডপ্রাপ্ত আসামি, সেটিও আমার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য মনে হয় না। কারণ আপনি যদি ফিরিয়ে নিয়ে আসতেনই, তাহলে তো সেই 2004 সালের ঘটনা, 2007 সাল থেকে 8 সাল থেকে তারেক রহমান বিদেশে আছেন এবং কোথায় আছেন, কিভাবে আছেন, কোথায় থাকেন, কি খান, সবই বাংলাদেশের সরকার জানে, কি প্রক্রিয়ায় আনতে হয়। তাহলে এতদিন ধরে আনলেন না, এবং আনা হবে শুনতে শুনতে আমরাই তো মোটামুটি বুড়ো হয়ে যাচ্ছি। কবে আর আনা হবে এবং কবে এটি এই প্রক্রিয়া শেষ হবে? আমার কাছে যেটি মনে হয় যে রাজনীতিবিদরা অনেক কিছু বলেন, এই অনেক ইস্যু টিকিয়ে রাখার জন্য অনেক কথা বলেন। তো এই জন্য তারেক রহমানকেও আনা হবে এটা একটা বলা হয়, কিন্তু কোনোদিনও আনা হবে না। বঙ্গবন্ধুর খুনিদেরকে আনার চেষ্টা করা হচ্ছে সেই 75-এর পর, মানে 96-এর পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার, সেগুলি কতটা আনা হয়েছে না হয়েছে আমরা জানি। এই নতুন আবার যোগ হয়েছে এই যে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত শাহীন, যিনি আমেরিকায় থাকেন, আজকে শুনছি পুলিশ বলছে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলের সহায়তা নিতে হবে। ভাই, দেশের ভিতরে যারা আছে তাদের কি আপনারা ধরতে পারছেন না, বিচার করতে পারছেন না, কারাগারে নিতে পারছেন না, বা কারাগারে জেল থেকে পালিয়ে যাচ্ছে পুলিশকে ফাঁকি দিয়ে আসামি, এরকম বহু ঘটনা আমরা দেখছি। সেখানে বিদেশ থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, কানাডা থেকে নিয়ে আসা অনেক জটিল এই পৃথিবীতে, মানে এখনকার সময়ে। ফলে আমি এই ব্যাপারে খুব একটা আশাবাদী না যে
তারেক রহমানকে সহসাই দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। একদম পরিষ্কার, দুজনে থাকবেন। আমরা একটা বিরতি নিই, তারপর ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনায়। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন জয় মামুন এবং মাসুদ কামাল। দুজনকে আবারও স্বাগত। মাসুদ কামাল, এখনকার আলোচনার খুব ব্যাপক আলোচনার বিষয় বেনজির আহমেদ। আজকে নতুন করে 119টি সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। বিষয়টা নিয়ে আলোচনার অবশ্যই অনেক হেতু আছে, আপনি কি বলেন? অবশ্যই এটা একটা আমাদের এখানে, আমি তো মনে করি একটা নতুন ধরনের ঘটনা। মানে আমাদের এখানে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, কিন্তু পরে আর বিচার প্রক্রিয়ার মধ্যেই জানি, বিচার হওয়া তো অনেক দূরের কথা, বিচার প্রক্রিয়ায় আমরা দেখতে পাই না। তার মধ্যে মানে বেনজির আহমেদের যে ঘটনাটা, এটা আমি মনে করি যে অবশ্যই একটা ইতিবাচক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তার যে সম্পত্তি ক্রোক করা, তার অস্থাবর সম্পত্তির ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে না আসলে অনেকগুলো ডাইমেনশন দেখি আসলে। যেমন এটা কিন্তু একটা মেসেজও বটে, এটা বলে একজন ব্যক্তি না, কিন্তু এটা টোটাল, মানে আমি মনে করি সোসাইটির জন্য ক্ষমতাবান যারা আছেন, যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার মানে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের জন্য কিন্তু একটা মেসেজ যে তুমি হয়তো এখন ক্ষমতাবান আছো, তোমাকে এখন কেউ বলছে না, মানে কখনোই কেউ বলবে না এটা ভেবো না, বলা হতে পারে। হয়তো অনেকে বলবে হ্যাঁ এটা পিক এন্ড চুজ হয়েছে, হয়তো একটা বড় ঘটনার সঙ্গে, বড় একটা গ্রুপের সঙ্গে বিরোধের কারণে। ভাই যে কারণেই হোক, পৃথিবীতে যে কোনো কারণ যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু তুমি কখনোই জবাবদিহিতার মধ্যে থাকবা না, সবসময় এর ঊর্ধ্বে থাকবা। এই যে তোমার চিন্তাটা, এই চিন্তাটা তো একটা ধাক্কা খেয়েছে। এটা আমি মনে করি আমাদের এই সমাজের জন্য, এই দেশের জন্য খুব প্রয়োজন ছিল। আপনি দেখবেন সরকারের অনেক সমালোচনা কিন্তু আমরা করছি, কিন্তু যারা খুব সমালোচনা করছে তারাও কিন্তু এতে খুশি হচ্ছে। যদি এতে খুশি হয়, অনেকে এখনো সন্দেহ করছে, অনেকে ভাবছে শেষ পর্যন্ত হবে তো ভাবছে, কিন্তু কিন্তু তারপরে যে খুশিটা তারা হচ্ছে, এই খুশির প্রশংসাটা কার অ্যাকাউন্টে যাচ্ছে? সরকারের অ্যাকাউন্টে। অবশ্যই সরকারের। তো এই জিনিসটা যদি সরকার উপলব্ধি করে, যেমন আজকে আমি দেখলাম অর্থমন্ত্রী বলতেছেন যে এই বয়স্ক লোকটা, উনিও কিন্তু গর্জে উঠেছেন, বলছেন আগামীতে ঋণ খেলাপিদেরকে এভাবে ধরা হবে। মানে আমি বলছি কি, এটা কিন্তু সবার মধ্যে এক ধরনের কিন্তু উৎসাহ যোগায়, এক ধরনের টনিক দিচ্ছে। আমি মনে করি এটা অব্যাহত থাকা উচিত। জি, জয় মামুনের কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। আমরা বাংলাদেশের যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকি সবসময়, সেটি হচ্ছে আমাদের সুশাসনের অভাব। আমাদের উন্নয়ন নিয়ে কোনো বিতর্ক নেই, বা দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু মানুষ সুশাসন পাচ্ছে কিনা সেই জায়গাটাতে একটা সংকট। এবং বেনজির আহমেদের এই ঘটনাটি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার একটা ইঙ্গিত বলে আমি মনে করি। একটা লোক ধরেন পুলিশে যখন চাকরি করে, পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে আইজিপি, তার আগে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, তারপরে একটা মধ্যবর্তী পদ যেটি পরবর্তীকালে সৃষ্টি হয়েছে, পুলিশের আদিতে ছিল না, সেটা হচ্ছে র্যাব, এবং সেই বাহিনীর প্রধান। এই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যেই ব্যক্তি পালন করেছেন তিনি বেনজির আহমেদ। এবং সেরকম একজন ব্যক্তির নামে যখন এরকম এত অবৈধ সম্পত্তির অভিযোগ ওঠে, সম্পত্তির মধ্যে কতটা বৈধ কতটা অবৈধ সেটা তো আদালতের বিবেচনার বিষয়, কিন্তু অভিযোগ তো উঠেছে, এবং সেই অভিযোগ তো একদম যে বাতাস থেকে হাওয়ায় ওনার কিচ্ছু নাই তা তো না, কিছুটা তো ভিত্তিও আছে। পরবর্তীকালে হয়তো জানা যাবে যে তার কতটা সত্যি কতটা মিথ্যা। কিন্তু আমি মনে করি যে সরকার যে এই অভিযোগটি আমলে নিয়ে, দুর্নীতি দমন কমিশন এই অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে, আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালত একটা সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে, এটি এক ধরনের ইঙ্গিত যে বাংলাদেশের সরকার একটা পর্যায়ে না একটা পর্যায়ে কোনো না কোনো ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, বা মানুষের মধ্যে এরকম একটা ধারণা দিতে চায় যে তোমরা যতই ক্ষমতাবান হও না কেন, একটা সময় না একটা সময় গিয়ে কিন্তু তুমি জালে আটকা পড়তে পারো, এবং সরকার চাইলে যে কাউকে এই জালের মধ্যে ফেলতে পারে। তুমি অন্যায় করে পার পেয়ে কত দূর যাবা, তোমার হাত যত শক্ত যত লম্বা, সরকারের হাত তার চেয়ে 100 গুণ লম্বা। অর্থাৎ সরকারকে ফাঁকি দেওয়া এত সহজ না। এবং আমি নাগরিক হিসেবে সরকারের প্রতি আস্থাবান হতে চাই এই কারণে যে যেহেতু এরকম একটা ঘটনা সরকার আমলে নিয়েছে, আমিও তো একটা সময় ধারণা করেছিলাম যে আর দুটো কিসের, এরকম কত ঘটনা পত্রিকায় লেখে, কতজনের বিরুদ্ধে কত কিছু পত্রিকায় টেলিভিশনে লেখে, তাতে কি যায় আসে, ওরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। এখন বেনজির আহমেদ যখন ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখার জন্য আবেদন করছেন, তার মানে কি
তিনি নিজেও একটা কোণঠাসা অবস্থার ভিতরে আছেন, তার একদম, কিন্তু সেই একদম। দম্ভ তিনি দেখাতে পারছেন না, সেই আমরা ক্ষমতা আমরা এই জন্য দেখাতে আশা করতে চাই, আশা করি, এবং আপনি যেটা বললেন যে সুশাসনের প্রতিষ্ঠার একটা ইঙ্গিত অবশ্যই সেটা হোক, এবং একটা ব্যবস্থা তো হোক। হ্যাঁ, তদন্তে বেরিয়ে আসুক আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু যদি দোষী হয় অবশ্যই শাস্তি হোক, এটা একটা বড় সিগন্যাল হবে। দুজনকে অনেক এবং ধন্যবাদ। অন্যদের জন্য, জি। অন্যদের জন্য। জয় মামুন এবং মাসুদ কামাল দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সংবাদ।